কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা, মিটিংটা করতে দেবেন তো প্লিজ। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। মমতার মিটিং এ ছবি তুলতে যায় নাকি লোকে? ওখানে প্ল্যাকার্ড তুলতে যায়। প্ল্যাকার্ড দেখিয়েছে চাকরি দাও, চাকরি চোর, সরকার চাকরি দেবে, চোর সরকারকে চাকরি দিতে হবে। দিস ইজ হার ক্যারেক্টার, এটা ওনার চরিত্র, উনি সহ্য করতে পারেন না। ওটা পশ্চিমবঙ্গ শ্মশান করে দিয়ে উনি একা থাকবেন, এটাই তো ওনার লক্ষ্য। যে কুণাল ঘোষ কিছুদিন আগে কাজল মমতা দিয়ে আমাকে ওই কি বলে, তোমাকে পুলিশ পাঠিয়ে গ্রেফতার করে দিয়ে যাক, মনে পড়ছে? করেছিলেন না? কুণাল ঘোষই তো করেছিলেন। উনি এরকম গরু গম্ভীর বক্তব্যতে গোয়েন্দা পিছুলভ কথাবার্তা বলে ওটাকে আমি এই যে বলা হয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা, পশ্চিমবঙ্গে এই পুলিশ এই করছে তাই করছে, বেশ করছে। পুলিশ মিমিক্রি করার যোগ্য হয়ে গেছে, পুলিশ মিমিক্রি করার যোগ্য হয়েছে। সুপ্রতিম সরকার নিজের বইগুলোর দিকে তাকান, পড়ুন, আর পড়ে এখন তারা কি করছেন উত্তরটা খুঁজুন। মুখ্যমন্ত্রীর বাড়ির বৌমা, তিনি শিক্ষাবিদ কাজলী বন্দ্যোপাধ্যায়, শিক্ষা সম্পর্কে আগ্রহী কাজলী বন্দ্যোপাধ্যায়। তিনি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী 2.5 কোটি 3 কোটি টাকা সমাজ সেবা করে পান। ওই গরিব মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ, গরিব মমতার ভাইয়ের বউ, আবার বলছি, মনে করে দিচ্ছি, 2.5 কোটি টাকা সমাজ সেবা করে গরিব মমতার ভাইয়ের বউ পেয়ে। আর তোমার ভাইয়ের বউ কত পায়? লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা। ভেরি গুড, সেটাও হতে পারে। লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা, ওনার ভাইয়ের বউ অনেক টাকা, খুব অসুবিধে নেই, হতেই পারে। কাজলী বন্দ্যোপাধ্যায় একজন ইন্ডিভিজুয়াল না, আমি বলছি কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট, তার জন্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ আইনি পদাধিকারী ব্যক্তিকে এই ধরনের সাবমিশন কোর্টের কাছে রাখতে হচ্ছে। পাঁচিল টপকাতে গিয়ে পড়ে যাচ্ছে, এটা সবে শুরু হয়েছে। ওদের ইমেল কি হবে বুঝতে পারছো রোজিনা? যে পেয়েছে মমতার হাত, সেই খাবে জেলের ভাত, কেউ বাঁচবে না। প্রথমত যে ঘটনাটা মুখ্যমন্ত্রী করলেন আজকে, যে কাণ্ড ঘটালেন, এই কাণ্ড তো প্রথম নয়। এর আগে আমরা দেখেছি ওই 11 সালে ক্ষমতায় এসেই ঝাড়গ্রামে মিটিং করতে গেছেন, শিলাদিত্য জিজ্ঞেস করেছিল যে দিদিমণি বলুন তো সারের দাম বাড়ছেন কেন? এই সারের দাম বাড়ছে কেন প্রশ্ন করার জন্য শিলাদিত্যকে উনি বলেছিলেন ওই দেখো মাওবাদী। মুখ্যমন্ত্রীর দৃষ্টি না খুব পরিষ্কার, মাওবাদী খোঁজবার সময় ওই দেখো মাওবাদী। শিলাদিত্যকে প্রায় 1 বছরের কাছাকাছি সময় জেল খাটতে হয়েছিল। তানিয়া ভারদ্বাজকে মনে আছে? তানিয়া ভারদ্বাজ পশ্চিমবঙ্গে আছেন কিনা আমি জানি না, কিন্তু তানিয়া ভারদ্বাজের সঙ্গে সেই সময় যে নির্লজ্জ সাংবাদিক ছিলেন সাগরিকা ঘোষ, যিনি তখন জিজ্ঞাসা করছিলেন, তিনি এখন তৃণমূলের আঁচলে বাঁধা, তিনি এখন তৃণমূলের এমপি, এখন বড় বড় বুকনি মারেন, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন নিয়ে কথা বলেন, বড় বড় লেকচার দেন, কনস্টিটিউশনালিজম নিয়ে কথা বলেন। কিন্তু সেদিন ওই সাগরিকা ঘোষের ওই যে আলোচনা সভা এই টাউন হলে, সেখানে শুধুমাত্র কিছু অপ্রিয় প্রশ্ন করবার জন্য মুখ্যমন্ত্রী ওদিন তানিয়া ভারদ্বাজকে বলেছিলেন যে তুমি সিপিএম এসএফআই তোমায় পাঠিয়ে দিয়েছে, আইডেন্টিফাই করতে পারেন। আবার এখন আবার চাকরি চাইতে গেছেন, এখন বলছে এই আপনাদের তোলার হলে পরে তুলবেন, যেন ছবি তুলতে এসছে। কেউ ছবি তুলতে আসেনি, মমতার ছবি তুলে কি লাভ আছে? মমতার মিটিং এ ছবি তুলতে যায় নাকি লোকে? ওখানে প্ল্যাকার্ড তুলতে যায়। প্ল্যাকার্ড দেখিয়েছে চাকরি দাও, চাকরি চোর, সরকার চাকরি দেবে, চোর সরকারকে চাকরি দিতে হবে। ওটাই তো কত রুখবেন, কত চাপা দেবেন, কত চাপা দেবেন? আপনার ঘর ছেঁদা হয়ে গেছে, পশ্চিমবাংলার ধ্বংস হয়ে গেছে আপনার জন্যে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য গোটা পশ্চিমবাংলার প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। আপনি ধ্বংস করছেন, শুনুন, আপনি ধ্বংস করছেন। হিংসুটে দৈত্যের গল্প পড়েছিলাম ছোটবেলায়, এখন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে ওই রকম একটা চরিত্র আজকে। আপনি ধ্বংস করছেন। আবার বলছি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ধ্বংসের হলমার্কে পরিণত হয়েছেন। স্বাভাবিক, ওটাই বলবেন। উনি একা থাকবেন, ওটা পশ্চিমবঙ্গ শ্মশান করে দিয়ে উনি একা থাকবেন, এটাই তো ওনার লক্ষ্য। উনি কাউকে ভালো রাখতে দেবেন না, উনি ভালো রাখতে চান না। বাংলাকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। বাংলার সমস্ত কিছু, আমি বলছি তো, 1 মিনিটে মমতাকে সরাও, বাংলার সমস্ত সমাধান হয়ে যাবে, সমস্ত সমস্যার সমাধান হবে,
সমস্ত সমস্যার উৎস হচ্ছে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট। ও তো মমতা ব্যানার্জির কথায় চলতে হবে তো। যে রাজ্যে সাংবাদিকরা পেছনে হেঁটেছিল, মনে আছে ওই যে গেছিল লন্ডনে, ও পেছনে হাঁটছে, সাংবাদিকরাও পেছনে হাঁটছে। আর সাংবাদিক কারা কারা? ওই তো সাংবাদিক। হাওড়া কর্পোরেশনের হয়েছিল কি বলে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে ঢুকেছিল। মমতার ব্রিফকেস বয় HMC বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে ঢুকেছিল, আবার এখন পদত্যাগ করে এখন মিডিয়া সামলায়। ওই তো সাংবাদিক। খাম দেবে, খাম দেবে খবর করতে যাতে না হয়, খাম দেবে, খবর করা যাবে না। ও তো উনি ঠিক করে দেবেন কার ছবি তোলা হবে, উনি ঠিক করে দেবেন কোন খবরটা দেওয়া হবে, উনি ঠিক করে দেবেন কোন খবরটা চাবে, কোনটা কাঁচি করব, কোনটা দেব না। আর ওনার এমপিরা ওখানে বড় বড় লেকচার মারবেন, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ বড় বড় লেকচার মারবেন ওখানে গিয়ে। স্বাধীনতা, গণতন্ত্র, দিস ইজ হার ক্যারেক্টার, এটা ওনার চরিত্র, উনি সহ্য করতে পারেন না। আপনারা বিচার করুন, এই ভদ্রমহিলার হাতে ভারতের গণতন্ত্র সেট থাকবে? ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন মোদি এন্ড শি? দেখান, উঠে যাবে, দেখুন এক্ষুনি উঠবে। ও সহ্য করতে পারে না, কোনো সমালোচনা সহ্য করতে পারে না, এক্ষুনি উঠবে। আর নির্লজ্জ সাগরিকা ঘোষ গিয়ে ল্যাং ল্যাং করে এমপি হবে, ল্যাং ল্যাং করে। ডোন্ট বিলিভ সাগরিকা ঘোষ। এই যে সাগরিকা ঘোষ টিএমসির এমপি। উনি সহ্য করতে পারেন না। মেগালোম্যানিয়াক চিফ মিনিস্টার, প্যাথোলজিক্যাল লায়ার ইজ ইউর চিফ মিনিস্টার, প্যারানয়েড চিফ মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আধ পেটে খেয়ে থাকি, এক বেলা খেয়ে থাকি। কার্যত তিনি বলছেন আমার বই লিখে সংসার চলে। আমার সঙ্গে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি, আইনজীবী, কথা বলবো। ওনার বই লিখে সংসার চলে, এক বেলা খাই আর বাকি উনি না খেয়ে থাকেন। একবেলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। আমি চাই যে উনি দীর্ঘায়ু পান, অনেক দিন ওনাকে বেঁচে থাকতে হবে। কারণ এই যে পাপের ঘোড়া পূর্ণ হওয়া পর্যন্ত সমস্ত অধঃপতন যা ওনার জন্য হয়েছে সবটা দেখতে হবে। তো 15 লক্ষ টাকা ওনার আছে, ভারতবর্ষের সবচাইতে গরিব মুখ্যমন্ত্রী। মুশকিলটা হয়ে গেছে এটাই যে 15 লক্ষ টাকা ওনার আছে, ভারতবর্ষের গরিব মুখ্যমন্ত্রী, কিন্তু তার দল, যে দল তিনি চালান, সেই দল ভারতবর্ষের একটি রাজ্যে সরকারে থাকা সত্ত্বেও দেখা যায় যে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল পার্লামেন্টের রিপ্রেজেন্টেশনের নিরিখে তার থেকে বেশি টাকা সেই দল পেয়েছে। কংগ্রেসের থেকে বেশি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পেয়েছে। উনি গরিবতম মুখ্যমন্ত্রী, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার পরিবার, তার সম্পর্কে পরিবারের ব্যক্তিরা আছেন এরকম কোম্পানি, লিপস এন্ড বাউন্স ছিলেন পরিবারের ব্যক্তি। সেই কোম্পানির উত্থান পতন, তার ইতিহাস, তার অর্থনীতি আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের বড় বড় দুর্নীতির মধ্যে সেই কোম্পানির যোগাযোগ আমরা দেখেছি। তিনি সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী, কিন্তু তার 121টার মতন বই 2022 সাল 23 সাল পর্যন্ত বেরিয়েছিল। এখনো ওটা বেরিয়ে কত হয়েছে আমি জানি না। এখন মুশকিল হচ্ছে এই বই যখন উনি লিখেছেন, তাহলে সেই বই লেখার জন্য উনি রয়্যালটি পান এবং গানের সুর করেন, তার রয়্যালটি উনি পান। এটা ওনার এফিডেভিটে বলা আছে। দেশ পাবলিশার্স কে একটু জিজ্ঞেস করতে হবে যে ওরা এই 121-22টা বই এমনি এমনি চেপে দিচ্ছেন কেন। মুখ্যমন্ত্রীর লেখা বই, লেখিকা মমতা ব্যানার্জির বই নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখতে হবে। লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বই যদি রাখতে চান তো রাখতে পারেন,
121টা বই, তাহলে স্বীকৃতি দিতে হবে। বাকি সব লেখক কবি যত ওর আশেপাশে আছে, গবোধ কবোধ সুবোধ, এসবের অনেক উপরে উনি, ওগুলোকে একদম দাবিয়ে দিয়েছে। গবোধ কবির থেকে তো ওনার কবিতা বেটার না, অন্তত পক্ষে বাংলার বুদ্ধিজীবী, বাংলার আমলাগাছি। রাজ্যের চিফ সেক্রেটারি বসে আছে, তাকে জিজ্ঞাসা করুন। আমি সার্কিট হাউসে টাকা দিয়ে থাকি। আরে বাবা, চায়ের ভাঁড়, এক ভাঁড় চা খেয়েও তার টাকা উনি দেন, কোনো আপত্তি নেই। আমার বক্তব্যটা হচ্ছে বই ছাপিয়ে রোজগার করেন। 121টা 22টা বই ওর ছাপেছে দেশ পাবলিশার্স। দেশ পাবলিশার্স আইদার কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, বিনামূল্যে মুখ্যমন্ত্রীর বই ছেপে দিয়েছেন, অথবা আমি তো বলিনি, উচ্চর কে বলছি, আমি বলছি আইদার দেশ 121-22টা বই বিনামূল্যে মুখ্যমন্ত্রীর জন্য ছেপে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য। দীঘার আউটলেট ফাউটলেট আছে তো দেশের নাকি, দীঘাতে দেখলাম আউটলেট হয়েছে দেশের, অন্যান্য জায়গায় অনেক কিছু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য 121টা বই তারা ছেপেছেন, অন্য কোনো সাহিত্যিকদের বই ছাপেনি। আমি ধরে নিচ্ছি এটা বিনা পয়সায় ছেপেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরবো না, দেশ গো, দেশ দেশ, দেশে যাও, একটু পরিষ্কার করে জিজ্ঞেস করো, ক্যাটালগটা তুলে আনো। এই তো কলেজ স্ট্রিটে, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটেই তো আছে। সংসার চালালে আপনাকে দেখেছি আমি বেশিরভাগ, আপনার দেখো বই নিয়ে বই লিখে উনি তো ভালো লেখিকা, বই লিখেছেন, অসুবিধা কি আছে? সংসার চালাচ্ছেন, আমার আপত্তি নেই। আমার বক্তব্য দেশ পাবলিশার্স ওই অতগুলো বই ছাপলো কিভাবে? লাভ করেছে নয় বিনামূল্যে ছেপেছে। বিনামূল্যে ছাপার ইন্টারেস্ট কি? কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বইটা দেশকে বিনা পয়সায় ছাপতে হলো? আর কোন লেখকের ছাপলেন না, তাহলে বাকি লেখকগুলো একদম গবেট, ইডিয়েট, ছাগল, কবি, সাহিত্যিক কিচ্ছু নেই। আবার টাকা মাটি মাটি টাকা, ছেড়ে দাও না, টাকা মাটি মাটি টাকা। 5,000, 10,000, 20,000, 35,000, 40,000 বড় কথা নয়। 5,000 দিলে পশ্চিমবাংলার আরো যে লাখে লাখে বেকার আছে তারা কি দোষ করবে? সেই বেকারদের ভাতা কোথায় গেল? আপনি একটি অংশকে ভাতা দেবার কথা বলছেন, তাহলে বাকি বেকাররা বেকার ভাতা পাবে না? বাকি বেকাররা কি বেকার ভাতা পাবেন না? বেকার ভাতা চালু করুন সকলের জন্য, বেকার ভাতা চালু করুন, এটা তো আমাদেরও দাবি। খুশি হব যদি বেকার ভাতা চালু হয়। আমি বেঁচে থাকতে কারোর কষ্ট হতে দেবো না, মুখ্যমন্ত্রী বলছেন। কষ্ট হতে দেব না, কষ্ট কে কে পাচ্ছেন কে কে পাচ্ছেন না, এখন বেঁচে আছেন, কষ্ট তো দেখা যাচ্ছে আপনার দলের লোকেদের বেশি হচ্ছে, অন্য কারোর তো হচ্ছে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য কষ্টে বোধহয় তাঁর দলের লোকেরা, জীবন কৃষ্ণ সাহা পাঁচিল টপকাতে গিয়ে পড়ে যাচ্ছে, এটা সবে শুরু হয়েছে। ওদের এমএলএ কি হবে বুঝতে পারছো রোজিনা? চারিদিকে এত, এই কালকে আমি একটা বলছি তোমাকে, এই আমাদের হাওড়া গ্রামাঞ্চলে একটা পঞ্চায়েত, তার নাম বালি গ্রাম পঞ্চায়েত আছে, বালি জগাচা গ্রাম পঞ্চায়েত সমিতি। এই বালি জগাচা পঞ্চায়েত সমিতিতে তার অন্তর্গত যত পঞ্চায়েত গুলো আছে, এখানে কেন্দ্রীয় সরকারের যে ওই স্বচ্ছ ভারত মিশনের যে ওই জল নিষ্কাশনের জন্য সোক পিট, লিজ পিট এইসব তৈরি করার যে কাজ 15 ফাইন্যান্স কমিশন গ্রান্টের, সেই কাজের টাকা, যে টাকাটা খরচ করার কথা গ্রাম পঞ্চায়েত স্তরে, খরচ করে দিয়েছে বিডিও স্তর থেকে। গ্রাম পঞ্চায়েতে নামেইনি, কাজ হয়নি, টাকা খরচ হয়ে গেছে। তাও আপনি মুখ্যমন্ত্রীকে চোর বলতে পারবেন না? অরূপ বিশ্বাস কালকে গেছিল, লেকচার মেরে এসছে। অরূপ বিশ্বাস কি জানেন ওখানে কি দুর্নীতি হয়েছে? কালকে অরূপ বিশ্বাসকে ডাকা হয় যে আপনি ওখানে সার্টিফাই করে এলেন, আপনি জানেন ওখানে যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি, যিনি বিধায়কের রিপ্রেজেন্টেটিভ, তৃণমূল বিধায়কের, তিনি নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত, জানেন অরূপ বিশ্বাস? লেকচার মেরে আসছেন গিয়ে ওই পঞ্চায়েত সমিতি এলাকাতে গিয়ে। তবু চোর বলা যাবে না, তবু চোর। শোক পিঠের টাকা খেয়ে নিচ্ছে, লিজ পিঠের টাকা খেয়ে নিচ্ছে, কাজ হচ্ছে না, টাকা খেয়ে নিচ্ছে। 121টা বই লিখছে মমতা, সেই বইটা দেশ ছাপিয়ে দিচ্ছে। কোথা থেকে ছাপাচ্ছে? আর কোনো লেখক নেই পশ্চিমবাংলায়। নিদেন পক্ষে আমি বুঝতাম ওই গোয়েন্দাপীঠ লেখকের লেখা বই ছাপতে পারতো। গোয়েন্দাপীঠ লালবাজার বইটা
সুপ্রতিম সরকার লেখে ভালো তো, লেখেন ভালো, কিন্তু চামচে পুলিশ, ছেড়ে দাও ওদের কথা। সব মেরুদণ্ড দিয়ে এসছে, আলাপন বন্দ্যোপাধ্যায়, সুপ্রতিম সরকার, এরা সব, এই যে কারণ সেন দেখলাম আলাপন বাবু বেশ একটু আমলাগাছি নিয়ে ভালোই বক্তৃতা করছেন, ওগুলো ভালো পারে। কিন্তু মুশকিল হচ্ছে কি বলতো, এই যে অসৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ, যে পেয়েছে মমতার হাত সেই খাবে জেলের ভাত, কেউ বাঁচবে না। আজকে দেখুন না, সুপ্রতিম সরকারকে যতগুলো মানে পুলিশের বেআইনি অর্ডার তার ব্যাখ্যা করানোর জন্য বসানো হয়, উনি এরকম গরু গম্ভীর বক্তব্য, এতে গোয়েন্দা পিছুল কথাবার্তা বলে ওটাকে আমি এই যে বলা হয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা, পশ্চিমবঙ্গে এই পুলিশ এই করছে তাই করছে, বেশ করছে। পুলিশ মিমিক্রি করার যোগ্য হয়ে গেছে, পুলিশ মিমিক্রি করার যোগ্য হয়েছে। সুপ্রতিম সরকার নিজের বইগুলোর দিকে তাকান, পড়ুন, আর পড়ে এখন তারা কি করছেন উত্তরটা খুঁজুন। আপনার সবসময় আক্রমণের কেন্দ্রবিন্দু পুলিশ কেন? কারণ পুলিশ পশ্চিমবাংলায় আক্রমণের কেন্দ্রবিন্দু হওয়ার জায়গায় নিজেকে পরিণত করে দিয়েছে। এখানকার পুলিশ খিস্তি খাবার পরেও প্রতিবাদ করতে পারে না। পশ্চিমবঙ্গের পুলিশ অ্যাডমিটেডলি তার মাকে তুলে, বউকে তুলে, তৃণমূলের নেতারা খিস্তি করার পর পুলিশ মন্ত্রী সেই নেতাকে আবার রিইনস্টেট করে আসে। হাসির খোরাক বানায়নি পুলিশ। আমি তো বললাম সুপ্রতিম সরকার মশাই যদি তার লেখা গোয়েন্দাপিত লালবাজার বইগুলোর দিকে একটু তাকিয়ে থাকেন, আর নিজের ওই প্রেস কনফারেন্স গুলোর দিকে যদি তাকিয়ে থাকেন পাশাপাশি দেখে, তাহলে উনি বুঝতে পারবেন যে কেন পুলিশকে বা তাকে মিমিক্রি করার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়। আমি বলছি সব্যসাচী এটা সাধারণ মানুষ, মানে একদম সাধারণ মধ্যবিত্তদের 5,000 টাকায় চলে যাবে, মুখ্যমন্ত্রী বলছেন যা, তাহলে তাদের তাদের ক্ষেত্রে তার পরিবারের দিকে তাকালে বা তার মন্ত্রী আমলাদের দিকে তাকালে, তাদের ছেলে মেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করছে, তারা এত টাকা বাবু আর সাধারণ মানুষ হ্যাঁ, তো তৃণমূলের আমলে আর কি ভাবছো? তৃণমূলের আমলে সাধারণ মানুষকে ওরা কি মনে করে, কি মনে করে? মনোজিতরা কি মনে করে? তোমার বাড়ির ছেলে মেয়েদের কি মনে করে? কি মনে করে? সংসার চালাচ্ছে, আমি অভিভাবিকা, বুঝতে ওই তো সংসারে তো ওই হচ্ছে, সংসারের মধ্যে দেখা যাচ্ছে সংসারের ওই তৃণমূল পরিবারের একজন নেত্রীর গণধর্ষণ হচ্ছে তৃণমূল পরিবার পরিচালিত একটা কলেজের ক্যাম্পাসের মধ্যে ইউনিয়ন, এবং তৃণমূল পরিবারের কিছু ছেলেরা তার নাকি ভিডিও তৈরি করছে। হয়নি? মানে এটাই চলছে। ওই তো, এই তো অভিভাবকের ছিল। আরে অভিভাবক ঠিক করে হতে পারলে তো আগে নিজের বাড়ির ছেলেগুলোকে ঠিক করতেন। থাপ্পড় মেরেছিল না এক ভাইপো পুলিশকে, বলতে পেরেছিলেন? অভিভাবক সুলভ কাজ করলে তো নিজের ভাই ভাইপোদের বলতেন, তারা তো আর ওই, আমি আর বলছি না ওসব। না, আমি আমি ওনার অবশ্যই মাথা মাথায় লেগেছিল না, একবার মনে হয় মানে খুব কষ্ট পেয়েছিলেন তখন, মাথার মধ্যে লেগেছিল। আমি জানি না কিভাবে হলো, পড়ে গেছিলেন তখন, এটার সাথে কানেক্ট করছি না, কিন্তু মানে মনে হচ্ছে আসতে পারেন, তিনি এসছেন, আসবেন, কেউ যে কেউ আসতে পারেন, কলকাতা হাইকোর্টে আসবেন না, কেউ কোনো ব্যক্তি এলে অসুবিধে কোথায় আছে? অসুবিধে নেই, কিন্তু দেখা যাচ্ছে কাজুরি বন্দ্যোপাধ্যায় যে কলেজের মাথায় ছিলেন, বিচারপতি বিশ্বজিৎ বসু, আপনি আরো ভালো বলতে পারবেন আমার থেকে, কি বিষয়টা হলো? দেখুন, এক সময় ছিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এই পদ, এই পদটা তার যে সাংবিধানিক মর্যাদা, তার যে উচ্চতা, সেটাকে একটা অন্যভাবে দেখা হতো। আমি জানি না, মানে আমি এই ঘটনার পরেই আমি পড়ছিলাম জার্নি অফ মিসফিট, এটা আমাদের রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ের অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার বিমল চ্যাটার্জির লেখা একটা বই। সেই বইয়ে একটা চ্যাপ্টার আছে ওনার জার্নি অ্যাজ অ্যাডভোকেট জেনারেল। আমি সেটা দিয়েই তোমায় বলি, তাহলে বুঝতে পারবে। উনি সেখানে বলছেন যে একদিন ওনাকে ডাকা হলো, বিমান বন্দ্যোপাধ্যায় সাহেব তিনি ডাকলেন বিধানসভায়, সেখানে উনি গেলেন তার চেম্বারে, তখনও পর্যন্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে অনিন্দ্য মিত্র সাহেব রয়েছেন। আমরা দেখলাম সেখানে তাকে উনি লিখছেন, বিমল চট্টোপাধ্যায় সাহেব লিখছেন, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, বিমল
চট্টোপাধ্যায়কে, বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারা বললেন যে আপনি কি অ্যাডভোকেট জেনারেলের পদটা একটু নিলে ভালো হয়। উনি বললেন ঠিক আছে, এবং উনি লিখলেন যে তারপরেও মিস মমতা ত্বরান্বিত করেছিলেন, পুরো ওনার ভাষাটা আমি বলছি, উনি খুব কঠিন শক্ত অথচ সুন্দর ইংরেজি ভাষায় লিখেছেন। কিন্তু তখনও পর্যন্ত অনিন্দ্য মিত্র সাহেব পদত্যাগ করেননি। তারপর অনিন্দ্য মিত্র সাহেব পদত্যাগ করেছেন, মানে বিমল চ্যাটার্জির বইটা পড়ার পর অনিন্দ্য মিত্র সাহেবের পদত্যাগ কিন্তু ছিল হচ্ছে যে উনি ব্যক্তিগত কারণে, মানে কতটা, মানে মমতা ব্যানার্জি চাইছিলেন উনি চলে যান, আগের অ্যাডভোকেট জেনারেলকে সরিয়ে দিয়ে আরেকজনকে অ্যাডভোকেট, তিনিও থাকতে পারেননি, তিনিও পদত্যাগ করেছিলেন। জয়ন্ত মিত্র সাহেব পদত্যাগ করেছেন, কিশোর দত্ত সাহেব এসছিলেন, পদত্যাগ করেছিলেন, সৌমেন্দ্রনাথ মুখার্জি ছিলেন, পদত্যাগ করেছেন, আবার কিশোর দত্ত সাহেব গেছেন। আসতে পারেন, কে কিভাবে কোন পদকে কিভাবে দেখছেন সেটা তার সম্পূর্ণ ব্যাপার, কিন্তু দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির বৌমা, তিনি শিক্ষাবিদ কাজলী বন্দ্যোপাধ্যায়, শিক্ষা সম্পর্কে আগ্রহী কাজলী বন্দ্যোপাধ্যায়, তিনি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কিনা জানি না, এখন কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তিনি কাউন্সিলরও বটে, তিনি শিক্ষা সম্পর্কে খুব আগ্রহী মানুষ, 2.5 কোটি 3 কোটি টাকা সমাজ সেবা করে পান। ওই গরিব মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ, গরিব মমতার ভাইয়ের বউ, আবার বলছি মনে করে দিচ্ছি, 2.5 কোটি টাকা সমাজ সেবা করে গরিব মমতার ভাইয়ের বউ পেয়ে। আর তোমার ভাইয়ের বউ কত পায়? লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা। ভেরি গুড, সেটাও হতে পারে, লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা, ওনার ভাইয়ের বউয়ের অনেক টাকা, খুব অসুবিধে নেই, হতেই পারে। দেখুন, এই কলেজের প্রিন্সিপালকে শোকজ করেছিলেন তিনি, তিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট হচ্ছেন, শিক্ষায় আগ্রহ আছে, প্রচুর শিক্ষা, প্রচুর বক্তব্য আছে ওনার, এটাই তৃণমূল কংগ্রেসের শিক্ষা সম্পর্কে ধারণা, ব্রাত্য বসুদের শিক্ষা সম্পর্কে ধারণা, করতেই পারে, সরকার করছে। কিন্তু এই মামলায় যখন জজ সাহেব মামলা শুনানি শেষ করার পর তার রায় দিচ্ছেন, তারপর দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে কিশোর দত্ত যেভাবে ব্যবহার করলেন বিচারপতির সঙ্গে, সেটা গোটা পৃথিবীর ইতিহাসে নজির আছে কিনা সেটা আমাদের কাছে সন্ধান নেই। আমি খোঁজ করছিলাম, আমি অ্যাডভোকেট জেনারেল এই পদের ইভলিউশন সম্পর্কে আমি একটু পড়বার চেষ্টা করছিলাম। আমাদের হাইকোর্টের 150 বছর পূর্তি উপলক্ষে একটা বই বেরিয়েছিল, সেই বইয়েতে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র তিনি একটি লেখা লিখেছিলেন, অ্যাডভোকেট জেনারেলের দপ্তর কিভাবে গড়ে উঠলো, কিভাবে এই পদটা, মানে প্রথমে ক্রাউনের উকিল থেকে, মানে কিংস লয়ার, ওই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে সেটা রাষ্ট্রের লয়ারে পরিণত হলো। আগে রাজতন্ত্রে হয় রাজার একটা উকিল থাকবে, সেই হচ্ছে রাষ্ট্র, রাজা মানেই রাষ্ট্র, আর গণতন্ত্রে রাষ্ট্র একটা সম্পূর্ণ পৃথক, তার সত্তা নিয়ে তার পরিচিতি আছে, অর্থাৎ রাষ্ট্রের যিনি আইনজীবী, তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মনে করেন যে তিনি রানী বা রাজা, তাহলে কিন্তু এটা খুব বিপজ্জনক। আমি জানি না কিশোর দত্ত সাহেব অ্যাডভোকেট জেনারেল মাননীয়, তিনি এইভাবে ভেবেছেন কিনা, যদি ভেবে থাকেন সেটা অত্যন্ত বিপজ্জনক। এবং কি হলো সব্যসাচী? দেখুন, এইভাবে যদি বারবার করে বলা হয়, তিনি তো লিখেছেন তার রাইটস, আনফরচুনেট অ্যাফেয়ার্স, যে মামলার শুনানির পর এইভাবে রাজ্যের সর্বোচ্চ আইনি পদাধিকারী তিনি এই ধরনের কথা বলবেন, হ্যাঁ রিলিজ করে দিন। কেন? হোয়াট ওয়াজ হিজ ইন্টারেস্ট, হোয়াট ওয়াজ দ্য ইন্টারেস্ট অফ দি স্টেট? কাজলী বন্দ্যোপাধ্যায় একজন ইন্ডিভিজুয়াল, না আমি বলছি কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট, তার জন্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ আইনি পদাধিকারী ব্যক্তিকে এই ধরনের সাবমিশন কোর্টের কাছে রাখতে হচ্ছে। তাহলে ভাবুন কোন জায়গায় আমরা যাচ্ছি। আমার ধারণা এই 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 অ্যাটিটিউড অন্য কোন অ্যাডভোকেট জেনারেলি আগে কখনো কোথাও দেখাননি। ওই যে বললাম, উনি বলেন উনি ল মেকার, উনি বলেন আই অ্যাম দি ল মেকার। ভারতের সংবিধান বলে অল মেম্বার্স অফ দি লেজিসলেচার্স টুগেদার আর ল মেকার। কিন্তু এখানে রাজা বা রানী থাকলে একজনই ল মেকার হয়, কিং মেক্স দি ল, কুইন মেক্স দি ল। আর গণতন্ত্র বলে কুইন ইজ ডেড।
এটা তো বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। হ্যাঁ, করছেন তো, করেননি? এটা কি প্রথম নাকি? এটা কি প্রথম নাকি? রাজীব কুমারের পার্সোনাল অ্যাপিয়ারেন্সের অর্ডার হবার পর খুব তাড়াতাড়ি রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেলকে পদত্যাগ করতে হয়েছিল। সব্যসাচীদা আরেকটা বিষয় হচ্ছে, কুণাল ঘোষ বলছেন আপনাদেরকে বয়কট করবে, আপনাদের দ্বিচারিতার কথা বলছেন, কারণ কেন আপনারা এই অনুদান নিয়ে কোর্টে যাচ্ছেন, আবার আপনারা পুজোর প্যান্ডেলের বাইরে স্টল দেবেন, মানে আপনারা কি করবেন, মানে আপনারা আমি আবার বললাম যে এটা শতরূপ ঘোষকে জিজ্ঞেস করুন, উনি উত্তর দিয়ে দেবেন। ওই ভদ্রলোক সম্পর্কে বা ভদ্রলোক না হলেও তার সম্পর্কে আমি ওর কথা ওর বাড়ির লোকেরা শুনবেন কিনা যেটাকে এনশিওর করুন। ওর কথা কে শুনে? মমতা ব্যানার্জি শোনেন? যে কুণাল ঘোষ কিছুদিন আগে কাজল মমতা দিয়ে আমাকে ওই কি বলে, তোমাকে পুলিশ পাঠিয়ে গ্রেপ্তার করে দিয়ে যাক, মনে পড়ছে? বলেছিলেন না? কুণাল ঘোষই তো করেছিল। আবার দ্বিচারিতা। আরে যা করছে বেশ করছি, ওনার ক্ষমতা থাকলে উনি আটকে নেন। কুণাল ঘোষ তার পুজো প্যান্ডেলে একবার বামপন্থী নেতাদের ছবি দিয়ে পুজো প্যান্ডেল বানিয়েছিলেন বামফ্রন্টের সময়, খেয়াল করে নেবেন, খোঁজ নিন। বলছি তো, কুণাল ঘোষ বামফ্রন্টের আমলে বামফ্রন্টের নেতাদের, তৎকালীন এক নেতার মৃত্যুর পর তার ছবি দিয়ে প্যান্ডেলের মণ্ডপ সজ্জা নাকি করেছিলেন বলে আমি শুনেছি। দ্বিচারিতাটা কেন? আপনারা পুজোর প্যান্ডেলের বাইরে স্টল দিবেন, বই বিক্রি করবেন, কিন্তু পুজোর অনুদান দিতে দেবেন না, মানে আপনারা এটা কেন করছেন? মুখ্যমন্ত্রী তো ব্যবসা বাড়াতে চাইছে, আপনারা এইসব কেন? পশ্চিমবঙ্গের বুকে আমরা এমন কিছু হতে দিতে পারি না বা এমন কিছু হওয়াকে সমর্থন করতে পারি না যা ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রকে প্রশ্নের সামনে তুলে।